জয় হিন্দ। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত যে বৃত্তি পরীক্ষা হয়, সেই বৃত্তি পরীক্ষা 2019 সালের আমরা 3 নম্বর পার্ট দেব। এর আগে আমরা অলরেডি 2টো পার্ট দিয়েছি। 19 সালের অঙ্ক প্রশ্নেরই 2টো পার্ট দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2, কারণ একসঙ্গে ক্লাসটি করলে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো আজকে আমরা পার্ট 3 করব। এর আগে আমরা 2024 সাল 23 সালের সমস্ত প্রশ্ন আমরা দিয়েছি। তো চলো দেখি পার্ট 3তে কী কী আছে এখানে দেখে নিই আমরা এখান থেকে। আজকে আমরা 4 দাগ থেকে প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? এখানে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, কিন্তু আমরা সব প্রশ্নগুলো উত্তর দেব এবং শিখে নেব ভালো করে। দেখো প্রথমে ক দাগে কী আছে। তোমরা কিন্তু এই ক্লাসটা দেখার আগে অবশ্যই কিন্তু 23 সাল এবং 24 সালের প্রশ্ন সেটটা দেখে নেবে। সেখানে এই ধরনের অঙ্ক কিভাবে আমরা সহজেই করতে পারি তার নিয়ম দেওয়া আছে। তারপরে এগুলো দেখবে। এরপরে আমরা অঙ্কগুলো করবে, তখন কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে এবং লিখে লিখে করবে, কারণ যেহেতু পাটিগণিত এবং বড় বড় লেখা এবং অঙ্কগুলো খুব বড় বড়, তোমরা কিন্তু ওই খাতায় লিখে করবে। তোমার দেখো দাগে চারের ক কী আছে। তোমার বাবা 790 টাকা দামের 5টি শাড়ি কিনেছে ও 435 টাকা দামের 3টি ধুতি কিনবেন। তার মোট কত টাকা লাগবে? তাহলে কি করব আমি, একটি শাড়ির দাম যদি এত টাকা হয়, তাহলে 5টি শাড়ির দাম কত হবে? কি করব আমি, তাহলে এখানে গুণ করবো এটা আমি, তাই না? 790কে 5 দিয়ে গুণ করব। আবার দেখো একটি ধুতির দাম 435 টাকা, 3টি ধুতির দাম কত? তাহলে 3 দিয়ে গুণ করব। আচ্ছা, তার কত টাকা লাগবে? ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে মোট টাকা। এবার শাড়ির দাম এবং ধুতির দাম যোগ করলে মোট টাকা পেয়ে যাবে, মোট টাকা পেয়ে যাব। তোমার বাবার কাছে মোট এত টাকা আছে, তাহলে তার কত টাকা টাকা আছে, তাহলে তার কত টাকা দরকার নির্ণয় করো। তোমরা পার্ট পার্ট করে করি, দেখো কীভাবে সহজেই করব আমরা। এবার দেখো আমি লিখে নিয়েছি এখানে যে একটি শাড়ির দাম কত। একটি শাড়ির দাম 790 টাকা। তাহলে 5টি শাড়ির দাম কত হবে? আমি 790কে আমি 5 দিয়ে গুণ করব। তা গুণ করে আমি 5 শূন্য শূন্য, 5 নং 45-এর 5, হাতে আমার 4, 4 5 35 আর 4 39, তাহলে 3950 টাকা কি শাড়ির দাম, তাই না? আবার দেখো একটি ধুতির দাম কত বলা আছে? 435 টাকা। তাহলে 3টি ধুতির দাম কত হবে? আমি 3 দিয়ে 435কে আমি গুণ করব। 3 5 15, 5, হাতে আমার 1, 3 3 9, 1 10 0, হাতে আমার 1, 3 4 12 আর 1 13। তাহলে আমার 1305 টাকা মোট ধুতির দাম। এইবার দেখো বলেছে যে তার মোট কত টাকা প্রয়োজন হবে। তাহলে আমি কি করব, এই টাকার সঙ্গে এই টাকাটা যোগ করব আমি। তাহলে তার টাকার প্রয়োজনটা লিখি। তার শাড়ি তাহলে আমরা লিখি শাড়ি ও ধুতি মিলিয়ে মোট টাকার পরিমাণ কত? পরিমাণ আমি এই শাড়ির টাকা আর ধুতির টাকা যোগ করি আমি। তাহলে 3 9 5 0 সঙ্গে যোগ হবে 1 3 0 5, যোগ করে দিই আমি। এবার দেখো যোগ করে কত টাকা পাই আমি। 0 আর 5 যোগ করলে 5, 5 আর 0 5, 9 আর 3 12, 2 হাতে আমার 1, 3 আর 4 1 5। তাহলে এই এত টাকা শাড়ি এবং ধুতি মিলিয়ে খরচ হবে। কিন্তু ওই ব্যক্তির কাছে কত টাকা আছে? ব্যক্তির কাছে টাকা আছে এই 4560 টাকা আছে না? তাহলে ওনার আর কত টাকার প্রয়োজন? তাহলে আমি কি করব, ওইটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বাদ দিলে আমি পেয়ে যাব কত টাকা দরকার। তাহলে আমি এত টাকা খরচ হবে, আর ওই ব্যক্তির কাছে টাকা আছে 4560 টাকা। আমি বাদ দিয়ে দিই। 5 থেকে 0 গেলে 5, তারপরে 5 6, 5 থেকে তো 6 বাদ দেওয়া যাবে না। 5কে ধরবো আমি 15। তাহলে 15 থেকে 5 গেলে 15 থেকে 6 গেলে 9 থাকে, হাতে আমার 1, 5 আর 1 6, 12 থেকে 6 গেলে 6, 4 1 5 মিলে গেল। তাহলে আর 695 টাকা, ওই ব্যক্তির আর 695 টাকার প্রয়োজন, এবং শাড়ি ধুতি মিলিয়ে মোট 5255 টাকা খরচ হবে। তাহলে এটা আমার উত্তর। তোমরা কিন্তু উত্তরগুলো এভাবে লিখবে, ঠিক আছে?
তাহলে আর কত টাকার প্রয়োজন? আহ, তাহলে ওই ব্যক্তির 695 টাকার প্রয়োজন। ঠিক আছে, তারপরে দেখো একটি অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক এটি। এখানে কি বলা আছে? বলেছে যে একটি বাড়িতে 16টি দরজা ও 42টি জানলা আছে। জানলাগুলির জন্য মোট এত মিটার পর্দা লাগে। ভালো কথা। জানলা কটা আছে? 42টা জানলার জন্য মোট 63 মিটার পর্দা লাগে। প্রতিটা দরজার জন্য প্রতিটা জানলার দ্বিগুণ কাপড় লাগে, তাই তো? এবার দেখো 1 মিটার কাপড়ের দাম এত টাকা হলে দরজা ও জানলা মিলিয়ে মোট কত টাকার কাপড় কিনতে হবে, তাই তো? এবার দেখো এইখানে আমরা প্রথমে কি করব? প্রথমে বের করে নেব যে জানলা আছে না 42টা জানলা, এই জানলার জন্য কত কত মিটার কাপড় লাগে? 63 মিটার। তাহলে একটি জানলার জন্য কতটা লাগে বার করব। এবার বলেছে কি দরজা, তাহলে 16টি দরজার জন্য কতটা কাপড় লাগে বার করব। কিন্তু এখানে বলা আছে কি প্রতিটি দরজার কিন্তু জানলার দ্বিগুণ না কাপড় লাগে না? তাহলে এটা আমরা বার করব। এবার তাহলে কি করব? প্রথমে জানলার 42টি জানলার জন্য 63 মিটার, তাহলে একটি জানলার জন্য বার করে নেব। এবারে 16টি দরজার জন্য কতটা কাপড় লাগবে, তাহলে মোট কাপড়ের পরিমাণটাই বার করব। করার পরে 1 মিটারের কাপড়ের দাম 145 টাকা হলে ওই মোট পরিমাণ কাপড়ের দাম কত হবে গুণ করলে আমি পেয়ে যাব। তো দেখো আমি ভাগে ভাগে করি, আমি তোমরা একটু দেখো, বুঝতে পারবে খুব সহজেই। তাহলে দেখো তোমরা লিখবে যে একটি বাড়িতে জানলা আছে 42টা, দরজা আছে 16টা। ঠিক আছে, এবার দেখো আমাকে আরও বলেছে কি এবার লিখবে, কিন্তু এগুলো প্রত্যেকটা লাইন করে লিখবে, কারণ এখানে আমি তোমার বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, তোমরা কিন্তু লিখবে যে তাহলে এখানে লিখবে যে 42টা জানলার জন্য মোট কাপড়ের পরিমাণ কত? 63 মিটার। ঠিক আছে, তোমরা কি লিখবে যে 42টা জানলার জন্য, ঠিক আছে, মোট কাপড়ের পরিমাণ 63 মিটার। একটা জানলার জন্য মোট কাপড়ের পরিমাণ কত? 63 দিয়ে কী করবে? 42কে ভাগ করে দেবে। একটা জানলার জন্য কি করবে? 63কে 42 দিয়ে ভাগ করব। এবার দেখো আমি ভাগ করে দিই, আমি 7 দিয়ে কাটলে কত? 6 7 42, 7 নং 63, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1.5। তাহলে একটি জানলার জন্য আমার কতটা কাপড় পরিমাণ? 1.5 মিটার কাপড় প্রয়োজন। ঠিক আছে, তাহলে একটি জানলার জন্য আমার 1.5 মিটার কাপড় প্রয়োজন আমি পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখো এবার দরজার কতটা কাপড় দরকার আমার? তোমরা নিচে লিখবে কি দরজার জন্য কাপড়ের পরিমাণ। ঠিক আছে, লিখবে দরজার জন্য কাপড়ের পরিমাণ সমান সমান জানলা যা তার দ্বিগুণ না? তো জানলা কত? 1.5, তাই না? তাহলে দরজা কত হবে? এর দ্বিগুণ, তাহলে 2 দ্বিগুণ করে দিই আমি, 1.5 দুগুণ 3। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে দরজার জন্য আমার কত টাকা কাপড় প্রয়োজন? 3 মিটার করে কাপড় প্রয়োজন দরজার জন্য, আর জানলার জন্য 1.5 মিটার। বোঝা গেল? এবার দেখো আমার দরজার সংখ্যা কটা? 16টি দরজা না আমার? তাহলে আমার একটি দরজার জন্য কত টাকা কাপড় প্রয়োজন? 3 মিটার। তাহলে নিচে লিখবে যে দরজা জন্য মোট কাপড়ের পরিমাণ কত? 3 মিটার একটি, আর মোট কতগুলো দরজা আমার? মোট দরজা আমার 16টি, তাই না? 16টি। তাহলে মোট আমার 3 16 48, তাহলে 48 মিটার কাপড় লাগবে কিসের জন্য? আমার দরজার জন্য। বোঝা গেল? এইবার এখানে আমার দরজার জন্য মোট কাপড় 48 মিটার, আর জানালার জন্য 42 মিটার, তাই না? আর তাহলে লিখতে হবে যে ওই বাড়িতে দরজা এবং জানলা মিলিয়ে মোট কাপড়ের পরিমাণ, তোমরা কিন্তু লিখবে, আমি কিন্তু আগে কিন্তু কিছু লিখিনি আমি। ঠিক আছে, এগুলো সব লিখবে, না হলে কিন্তু মানে উত্তর নাম্বার দেবে না কিন্তু। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু একটু লিখলাম, কিন্তু তোমরা আরও লিখবে পার্ট পার্ট করে। ঠিক আছে, যে
বাড়িতে দরজার জন্য কতটা কাপড়, জানলার জন্য একটি জানলার জন্য কতটা দরকার, সব পার্ট করে লিখবে, ঠিক আছে। দরজা এবং জানলা মিলিয়ে মোট কাপড়ের পরিমাণ কত, এদিকে 63 মিটার আর এদিকে 48 মিটার, যোগ করি 8 3 11 1, হাতে আমার 1, 6 4 10 11, তাহলে মোটামুটি 111 মিটার কাপড়ের প্রয়োজন, ঠিক আছে। এবার দেখো একটি জায়গায় বলেছে কি যে প্রতি মিটার কাপড়ের দাম কত, 145 টাকা। তাহলে আমার এই এত মিটার কাপড় কিনতে মোট কত টাকা আমার খরচ হবে, ঠিক আছে। এবার দেখো কী করবো, আমি লিখবো যে ওই বাড়িতে জানলা এবং দরজা তৈরি করতে মোট খরচের পরিমাণ, তারপরে কী করবো 145 দিয়ে আমি কী করবো গুণ করে দেবো, ঠিক আছে। 145 দিয়ে গুণ করলে আমি মোট টাকার পরিমাণ পেয়ে যাব 145, ঠিক আছে। এবার দেখো গুণ করি আমি 111 দিয়ে গুণ করি আমি, এখানে দেখো 5 অক্কে 5, 5 অক্কে 5, 5 অক্কে 5। এবার 4 দিয়ে গুণ করবো, আমি 4 দিয়ে আমার টাকা ছেড়ে দেবো, শূন্য দিলাম, 4 দিয়ে গুণ করি আমি 4 অক্কে 4, 4 অক্কে 4। আবার দেখো এবারে আমি 100 দিয়ে গুণ করবো, তার মানে দুটো শূন্য, এই ঘর দুটো বাদ হয়ে যাবে, দুটো শূন্য দেবো, এক ঘর দু ঘর দুটো বাদ দিলাম। এবার 1 দিয়ে গুণ করি 1 অক্কে 1, 1 অক্কে 1, 1 অক্কে 1। এবার যোগ করি 5, এখানে 5 আর 4 9, 5 আর 4 9 আর 1 10 শূন্য, হাতে আমার 1, 4 আগে 5 আর 1 6 1। তাহলে ওই বাড়িতে দরজা এবং জানলা মিলিয়ে মোট খরচের পরিমাণ কত, 16,095 টাকা। তোমরা লিখবে ওই বাড়িতে জানলা দরজা মিলিয়ে মোট খরচের পরিমাণ 95 টাকা, ঠিক আছে। তাহলে দেখো তারপরে অঙ্কটা দেখো কী আছে। তারপরে দেখো এখানে দেখো কী বলা আছে, রাম রহিম এবং যদুর বয়সের গড় 12 বছর 4 মাস। রামের বয়স দেওয়া আছে, রহিমের বয়স দেওয়া আছে, যদুর বয়স কত। তাহলে দেখো আমরা যদুর বয়স বার করতে গেলে কী করতে হবে, প্রথমে এই তিনজনের মোট বয়স বার করতে হবে। তিনজনের মোট বয়স বেরিয়ে গেল, এবার রামের বয়স আর রহিমের বয়স যোগ করে ওই মোট থেকে বাদ দিলে আমি যদুর বয়স পেয়ে যাব। তাহলে দেখো আমি সহজে রহিম এবং যদুর মোট বয়স বার করতে গেলে কী করতে হবে, আমার এই কজন ব্যক্তি 1 2 3 না, তাহলে গড়ের সঙ্গে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমি তিনজনের মোট বয়স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো আমি রাম রহিম এবং যদুর মোট বয়স আমি বার করে কী করব, রাম রহিম এবং যদুর মোট বয়স বার করব। কী করব আমি, এবার এদেরকে এই যে গড় বয়সের সঙ্গে আমি 3 দিয়ে গুণ করে দিই, কারণ কজন ব্যক্তি এখানে 1 2 3 জন ব্যক্তি আছে, 3 দিয়ে গুণ করি, 3 4 12, তাই না, 12 মাস। আর এখানে কি আছে 3 12 36, তাই না, 36 বছর 12 মাস। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে মাসের ঘর 11 মাসের বেশি থাকে না, যখনই সেটা 12 মাস হয় তখন সেটা বছরে কনভার্ট হয়ে যায়। তার মানে এই 12 মাসকে 12 মাস মানে 1 বছর না, তাহলে এখানে আরও 1 বছর যোগ হবে, তো 36 থেকে 37 বছর তিনজনের মোট বয়স বোঝা গেল। এইবার আমার বার করতে হবে যদুর বয়স, তাহলে রামের বয়স রহিমের বয়স আমি যোগ করি, যোগ করে যদি আমি মোট থেকে বাদ দিই তাহলে আমি যদুর বয়স পেয়ে যাব। তো দেখো এবার দেখো আমি রাম এবং রহিমের মোট বয়স আমি এখান থেকে বার করে নিই। রামের বয়স 12 বছর 5 মাস, রহিমের বয়স 11 বছর 9 মাস। তাহলে আমি যোগ করলে আমি মোট পেয়ে যাব, তাহলে 9 আর 5 14, তাই না, 14 মাস। আর এদিকে 2 আর 1 3, আর এদিকে 1 আর 1 2, তাহলে 23 বছর 14 মাস। কিন্তু আমি একটু আগে কী বললাম যে মাসের যে ঘর এখানে 11 মাসের বেশি থাকে না, যখন সেটা 12 মাস হয়ে যায় সেটা বছরে কনভার্ট হয়ে যায়। তার মানে এই 14 মাসকে আমি এভাবে লিখবো, 12 + 2 লেখা যায় এরকম করে। তার মানে 12 মাসের মানে কি 1 বছর হয়ে গেল, তাহলে 1 বছরটা এখানে যোগ হবে আর এখানে 2 মাসটা থেকে যাবে। তাহলে আলটিমেট আমি কী বললাম, 23 আর 1 24 বছর 2 মাস, ঠিক আছে। তাহলে রাম এবং রহিমের মোট বয়স 24 বছর 2 মাস এবং রাম রহিম এবং যদুর মোট বয়স 37 বছর। তাহলে আমি যদুর বয়স কী করব, যদুর বয়স এইগুলো থেকে বাদ দেবো। তাহলে অতএব যদুর বয়স এই 37 বছর থেকে আমি কত বাদ দেবো, আমি 24 বছর 2 মাস, ঠিক আছে, বাদ দিই আমি। এবার দেখো এখানে তো কিছু নেই, বিয়োগ করা যাবে, বিয়োগ করা যাবে না। তাহলে আমি এক কাজ করবো, এইখান থেকে আমি 1 বছর এখানে আমি নিয়ে যাব, ঠিক আছে। 37 থেকে 1 আমি এখানে নিয়ে যাব, তার মানে একটা বছর এখানে কমে গেল, আর এখানে 1 বছর মানে কত মাস, 12 মাস। আর এখানে কত থাকবে, এখানে আমার 36 থাকবে, তাই না। তাহলে আমি বিয়োগ করতে পারবো, না হলে বিয়োগ করা সম্ভব না।
তাহলে আমি এখানে 37 থেকে আমি 1 বছর এখানে নিয়ে গেলাম, হলো কি 12 মাস। এবার দেখো 12 মাস থেকে 2 মাস বাদ দিয়ে আমি কত হবে 10 মাস। এবার দেখো আর এখানে কি, এখানে তো 37 নেই, এখন কত আছে, এখন 36 আছে। তাহলে 36 থেকে আমি 24 বাদ দিই, 2 আর 1, তার মানে 12 বছর 10 মাস যদুর বয়স। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এখান থেকে বার করব। তোমরা প্রত্যেকে খাতায় লিখবে যে যদুর বয়স 12 বছর 2 মাস। ঠিক আছে? তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে, এই সরল অঙ্কটা কীভাবে করবো আমরা দেখে নাও। এবার দেখো এখানে এই সরল অঙ্কটা করতে হবে। তোমরা কিন্তু প্রতিটা পার্ট একটা লাইন করবে, একটা পার্ট করবে, লাইন করবে, ঠিক আছে? আমি সহজেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কি করব আমরা, প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে কাজ সেগুলো করব আমরা, এবং ব্র্যাকেটের মধ্যে কোন কাজটা আগে করব, আগে করব ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এভাবে আমরা করব। তো এখানে দেখো আমরা প্রথমে এই ভাগের কাজটা করব। এই 90কে আমি 6 দিয়ে ভাগ করলে কত হয়, 6 দিয়ে ভাগ করলে 15 হয়, তাই না? এখানে গুণ আছে, তাহলে গুণ 4, বোঝা গেল? তো 4 15 কত 60, বিয়োগ কত, বিয়োগ 12 আছে না, তাহলে 12 মানে 48, তাই না? 48, এবার ভাগ আছে না, ভাগ, ভাগ 3, কারণ এই ব্র্যাকেটের বাইরে ভাগ তাই পরে করলাম, মানে 16। তাহলে আমি এই 48কে 3 দিয়ে ভাগ করলে 16 হয়, তাহলে এই পার্ট থেকে আমি পেলাম কত 16। এবার এখানে বিয়োগ আছে, ভালো কথা। এবার দেখো এই পার্টটাতে কী পাই আমি, প্রথমে দেখো এই যে 2 আছে না, তাহলে 2কে 4 দিয়ে ভাগ করবো, কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করবো, 4কে 2 দিয়ে না, কিন্তু 2কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ হয়। হাফ মানে কত, এই এরকম হয়, 1-এর 2 না, 2কে 4 দিয়ে ভাগ করলে হাফ হয়। তো তাহলে হাফ বিয়োগ 6, তাই না? এর সঙ্গে গুণ আছে 2 দিয়ে, তাহলে দেখো হাফ বিয়োগ 6, তাহলে গুণ করি আমি, 6 দুগুণ 12, রাখে 11 না, তাহলে 11-র 2, তাই তো, গুণ 2, বাইরে 2 আছে, তাহলে এই 2 2 কেটে যায়, তার মানে এই পার্ট থেকে কত আসে 11 আসে, 11, আর এখানে বিয়োগ আছে না, এই যে বিয়োগ, তাহলে 16 থেকে আমি কী করবো, আমি 11 বাদ দেবো, কত উত্তর আমার 5। বোঝা গেল? তোমরা কিন্তু প্রতিটা লাইন করবে, আমি কিন্তু অনেকগুলো লাইন এক জায়গায় করেছি, যে প্রতিটা পার্ট পার্ট করবে। প্রথমে এই ভাগটা করবে, ভাগটা পরে 4 দিয়ে গুণ করবে, তারপরে 12 বিয়োগ করবে, লাস্টে এই ভাগটা 3 দিয়ে ভাগ করবে, একটা পার্ট আসবে। এখানেও সেই একই রকম, যে প্রথমে এই পার্টটা করবে, তারপরে পরে এর সঙ্গে বিয়োগ করবে, বিয়োগ করার পরে তৃতীয় পার্টে গুণ করবে, তারপরে এই লাস্টে বিয়োগ করে উত্তর করবে। ঠিক আছে? উত্তর কত, উত্তর আমার 5। তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে, একটি কাগজের এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ, এত অংশ নীল রং করা। তাহলে কাগজটির মোট কত অংশ রং করা হলো আর কত অংশ বাকি থাকলো। তাহলে কি করব আমি, মোট অংশ এটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, সবগুলো আমি যোগ করব। যোগ করলে পেয়ে যাবো মোট কত অংশ রং করা। আর মোট অংশ আমরা কি এক অংশ জানি, তো এক অংশ থেকে ওই অংশটা বাদ দিলে কত অংশ বাকি থাকলো সেটাও আমরা পেয়ে যাব। তো দেখো কিভাবে করি। তাহলে দেখো কাগজে মোট রং করা অংশের পরিমাণ, কত অংশ পরিমাণ, এইবার সব এভাবে লিখেছি আমরা। তোমরা লিখবে আগে যে কাগজের লাল অংশ এতটা, সবুজ অংশ এতটা, হলুদ অংশ এতটা, ঠিক আছে? তারপর হচ্ছে যে নীল অংশ এতটা, এবার করবে, করার পর লাস্টে যোগ করবে যে কাগজের মোট রং করা অংশের পরিমাণ এত। এবার কী করবো আমরা, এই সবগুলোর তলায় 15 আছে না, তাহলে 15 15 15 লসগু কত, লসগু 15, তা 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 2 একে 2 যোগ 4 যোগ 7 যোগ 1, যোগ করলে কত হয় 4 2 6, 1 7 7 14, তাহলে 14/15। তার মানে ওই কাগজের 14 ভাগের মধ্যে 15 ভাগের মধ্যে 14 ভাগ রং করা আছে। তাহলে বাকি অংশ কতটা বাকি রং করা নেই, এমন অংশের পরিমাণ কত, আমি 1 থেকে কী করবো, আমি 1 থেকে 14/15 আমি বাদ দেবো। তাহলে লসগু কত, লসগু 15, এখানে 15কে 15 বিয়োগ 14, তাহলে 1/15। তাহলে ওই কাগজের তোমরা উত্তর লিখবে যে ওই কাগজের 14/15 অংশ রং করা হয়েছে এবং রং করা হয়নি 1/15 অংশ। বোঝা গেল? তারপরে দেখো কি আছে, তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। এখানে বলা আছে যে তোমার কাছে 15টি আপেল আছে এবং তোমার বোনের কাছে 10টি বেদানা আছে। একটি ঝুড়িতে তোমরা তো দেখো
তোমার বোনের কাছে 10টি বেদানা আছে। এবার কি হয়েছে, একটি ঝুড়িতে তোমরা সমান সংখ্যায় আপেল ও বেদানা এর সঙ্গে রাখবে। তোমাদের কতগুলো ঝুড়ি প্রয়োজন? তাহলে দেখো, এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কী করবো, আগে এই 15 এবং 10-এর কী করবো, গসাগু করতে হবে, গসাগু। হ্যাঁ, গসাগু করবো। তাহলে 15 এবং 10-এর গসাগু কত হয়? 15 এবং 10 5 হয়। মানে 5 এমন সংখ্যা যাদের 15 ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়। তোমরা কেউ এরকম করে করতে পারো, ঠিক আছে? কোন কোন সংখ্যা দিয়ে 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমার 5 হলো গসাগু, মানে আমার প্রতিটা ঝুড়িতে 5টি করে ফল থাকবে। বোঝা গেল? প্রতিটি ঝুড়িতে আমার 5টি করে ফল থাকবে। এবার মোট আমার কতগুলো ঝুড়ি প্রয়োজন, ঠিক আছে? এবার আমি 10কে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমার 2টো ঝুড়ি, আর 15কে আমি 5 দিয়ে ভাগ করি, এখানে আমার 3টে ঝুড়ি। তাহলে মোট আমার কতগুলো ঝুড়ি প্রয়োজন? 10 আর 5, এই 3 আর 2, মোট আমার 5টি ঝুড়ি প্রয়োজন। বোঝা গেল? 5টি ঝুড়ি প্রয়োজন। এইবার এই যে ঝুড়িগুলো না, ঝুড়িগুলো, এই ঝুড়িতে কী থাকবে? প্রতিটা ঝুড়িতে সমান সংখ্যক, কিন্তু মানে মনে করো 10টি কী ছিল আমার, 10টি ছিল বেদানা আর 15টি আপেল। তাহলে 5টি ঝুড়িতে, প্রতিটা ঝুড়িতে 2টি করে বেদানা থাকবে আর 3টি করে আপেল থাকবে। বুঝা গেল? প্রতিটা ঝুড়িতে 2টি বেদানা, 3টি করে আপেল থাকবে। তাহলে মোট আমার 5টি ঝুড়ি প্রয়োজন। বোঝা গেল? তারপরে অঙ্কটা দেখো কী আছে। 6 দাগে কী আছে, মৌলিক সংখ্যা কাকে বলে? তোমরা লিখবে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা, মনে করো 5 একটি মৌলিক সংখ্যা, একে 5 এবং 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তোমরা লিখবে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যমজ মৌলিক সংখ্যা কাদের বলা হয়? যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 2 তাদের বলা হয় যমজ মৌলিক সংখ্যা। যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 2 তাদের বলা হয় যমজ মৌলিক সংখ্যা। তোমরা লিখবে এটা, ঠিক আছে? যে সমস্ত মৌলিক সংখ্যার মধ্যবর্তী পার্থক্য 2 তাদের বলা হয় যমজ মৌলিক সংখ্যা। যেমন 5, এই 3 এবং 5 কি, এরা নিজেরা মৌলিক, প্লাস এরা কি যমজ মৌলিক, কারণ এর মধ্যবর্তী পার্থক্য কত? 2। মনে করো 5, 7, এদের কি মধ্যবর্তী পার্থক্য 2, এরা নিজেরাও মৌলিক। তোমাদের আমি গত ক্লাসে এরকম যমজ মৌলিক সংখ্যার প্রায় 10টা মতো আমি সংখ্যা দিয়েছিলাম, ঠিক আছে? যেগুলো যমজ মৌলিক সংখ্যা, 11, 13, ঠিক আছে? এরা কি যমজ মৌলিক সংখ্যা। 17, 19, ঠিক আছে? এরা কি যমজ মৌলিক সংখ্যা। 29, 31, এরা কি যমজ মৌলিক সংখ্যা। তোমরা আগের ক্লাসটা দেখলে সহজেই বুঝতে পারবে যে কোনগুলো যমজ মৌলিক সংখ্যা। তারপরে দেখো, 2টি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? তাহলে কি বললাম, 2টি যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত হবে? 2 হবে। দেখো, এই 7 থেকে 5 বাদ দাও, 2 হবে। 5 থেকে 3 বাদ দাও, 2 হবে। যে কোনো যমজ মৌলিক সংখ্যা পার্থক্য দেখো 2, তাই না? তার মানে কি 2টি যমজ মৌলিক সংখ্যার পার্থক্য 2। 7 ও 13কে কি যমজ মৌলিক সংখ্যা বলা যায় কিনা ব্যাখ্যা করো। না, 7 এবং 13কে যমজ মৌলিক সংখ্যা বলা যায় না। 7 এবং 13 অবশ্যই মৌলিক সংখ্যা, কিন্তু তাদের মধ্যবর্তী পার্থক্য 2 নয়, সেই জন্য তারা যমজ মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে? তারপরে দেখো, পার্থবাবু প্রতি মাসে এত টাকা আয় করেন, তার এত অংশ তিনি কী করেন? সংসার খরচ করেন, এবং এত অংশ তিনি বাড়ি ভাড়া দেন, ঠিক আছে? এবং ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এত টাকা খরচ করেন, বাকি টাকা তিনি জমান। বছরে তার কত টাকা জমে? তাহলে দেখো, তিনি, এই পার্থবাবু, তিনি এত অংশ সংসার খরচ করেন আর এত অংশ দিয়ে বাড়ি ভাড়া দেন। তাহলে আমি দেখে নিই তিনি তার আয়ের মোট কত অংশ সংসার খরচ এবং বাড়ি ভাড়া দেন। তোমরা কিন্তু পরীক্ষার সময় পুরো লিখবে যে পার্থবাবু প্রতি মাসে আয় করে এত টাকা, তিনি সংসার খরচ করেন এত অংশ, এবং বাড়ি ভাড়া দেন এত অংশ। তাহলে তার সংসার খরচ এবং বাড়ি ভাড়া দিয়ে মোট, তাহলে দেখো আমি লিখেছি পার্থবাবু সংসার খরচ ও বাড়ি ভাড়া বাবদ খরচ করেন, তিনি কত খরচ করেন? এদিকে এই অংশটা, এদিকে এই অংশটা, তাই না? যোগ করে দিই আমি। তাহলে 5 নং কত? 45 লসাগু। এবার দেখো, 9 দিয়ে ভাগ করলে 5, 5 5 25, প্লাস 5 দিয়ে ভাগ করলে 9, 9 অক্ষে 9, তাহলে 25 আর 9 34, তাই না? তাহলে 34-এর 45, তিনি মোট তা যে আয় করেন
তার 45 ভাগের 34 ভাগ তিনি সংসার খরচ এবং বাড়ি ভাড়া বাবদ তিনি খরচ করেন। তাহলে দেখিনি আমি তিনি মোট কত টাকা খরচ করেন। তিনি আয় করেন কত টাকা? তিনি আয় করেন, তিনি 16,200 টাকা আয় করেন এবং এই আয়ের এত অংশ তিনি খরচ করেন। তাহলে দেখিনি আমি তিনি কত অংশ খরচ করেন। 34 দিয়ে আমি ভাগ, এখানে আমি লিখি 45। এবার দেখো 9 দিয়ে কাটলে 5, তাই না? 9 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, 8, 9 আর সাথে 8 নং 72, তাই না? এই 0 0। এবার 5 দিয়ে আমি কেটে দিই, কত হয়? 5 3 5 15, 5 6 30, তাই না? তাহলে 360 ইন্টু 34। তাহলে আমি দেখি 360 গুণ 34 করলে কত হয়? 360 সঙ্গে আমি কত গুণ করবো? 34 গুণ করবো, 34। তাহলে গুণ করে দেখি কত টাকা খরচ করেন। 4 6 24 4, হাতে আমার 2, 3 4 12 2, 14। এবার এখানে 0 বসে গেল, 3 6 18 8, হাতে আমার 1, 3 3 9 1 10, তাই না? এবার এই 4, এখানে 8 4 12 2, হাতে আমার 1, 1 আর 1 2 1, এখানে 0টা বসে গেল। তাহলে তিনি এই 12,280 টাকা তিনি খরচ করেন, ঠিক আছে? আরও একটা জায়গায় বলা ছিল কি, যে তিনি আবার 975 টাকা কী করেন? ছেলেমেয়েদের পড়াশোনা খরচ করেন, তাই না? তাহলে এই টাকাটা কিসের টাকা? এই টাকা সংসার খরচ এবং বাড়ি ভাড়া সঙ্গে 975 টাকা আরও যোগ হবে, ঠিক আছে? তাহলে দেখে নিই যোগ করে মোট তিনি কত খরচ করেন। দেখা যাক এখান থেকে মোট কত টাকা পাই আমি। তাহলে দেখো মোট কত হবে, যোগ করলে 5, 7 আর 4 11 1, হাতে আমার 1, 9 আর 2 11 1, 12 2, হাতে আমার 1 3 1। তাহলে 13,215 টাকা তার মোট খরচ। এবার তিনি কিন্তু আয় করেন কত? 16,200 টাকা, তাই না? এর থেকে 13,215 টাকা আমি বাদ দিয়ে দিই আমি, ঠিক আছে? এবার দেখো এখানে তার এখানে তিনি 16,200 টাকা আয় করেন এবং 13,215 টাকা খরচ হয়। তাহলে তার সঞ্চয় কত? সঞ্চয় বিয়োগ করে এর থেকে বিয়োগ করে দেখো। তাহলে 10 থেকে 5 গেলে 5 থাকে, 1 আর 1 2, 8 থেকে 2 গেলে এই 10 থেকে 2 গেলে 8 থেকে 2 আর 1 3, 12 থেকে 3 গেলে 9 থাকে, 3 আর 1 4, 4 6 থেকে 4 গেলে 2 থাকে, তাই না? তাহলে 2,985 টাকা, তাই তো? এইটা তার মাসিক সঞ্চয়। আমার চেয়েছে বাৎসরিক সঞ্চয়, মানে 12 মাসে তার কত টাকার সঞ্চয় হবে, ঠিক আছে? এবার গুণটা তোমরা একবারও করতে পারো, দুবারও করতে পারো। আমি একবারে করছি। 5 বারং 60 0, হাতে আমার 6, 8 বারং 96 আর 6 102, 102 এর 2, হাতে আমার 10, 9 বারং 108 আর 10, 118 8, হাতে আমার 11, 12 দুগুণ 24 আর 11 35, তাই না? তাহলে ওই ব্যক্তির বার্ষিক 35,820 টাকা সঞ্চয়। তোমরা লিখবে যে পার্থবাবু প্রতি বছরে 35,820 টাকা সঞ্চয় করেন, ঠিক আছে? অঙ্কটা সহজ, একটু কঠিন নয়। তোমাদের একবার দুবার ভালো করে পড়লে করতে পারবে, ঠিক আছে? তার বাৎসরিক সঞ্চয় দেখো, তার বছরে তার সঞ্চয় কত টাকা জমে? 35,820 টাকা। বোঝা গেল? তারপর দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি সমবাহু ত্রিভুজ আঁকো। তাহলে লিখবে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। বোঝা গেল? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। মনে করো একটা ত্রিভুজ দেওয়া আছে এরকম, ঠিক আছে? এর এই বাহু এই বাহু এই বাহু তিনটেই সমান, মানে ধরো 5 সেন্টিমিটার যেটা হয়, এটাও 5 এটাও 5 এটাও 5, তাহলে 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকবে, অবশ্যই আঁকবে কীভাবে? একে কিন্তু অবশ্যই নাম দেবে। কিন্তু ধরো একটা বাহু আঁকলে এখানটা এরকম এঁকে নিলে, ঠিক আছে? এখান থেকে এরকম মনে করো 8 সেন্টিমিটার, হ্যাঁ 8 সেমি। এবার কী করবে? এখানে একটা দাগ দেবে, দাগ দিয়ে এই 8 সেন্টিমিটার কেটে নেবে এখান থেকে, ওই কম্পাস দিয়ে কেটে নেবে। নেওয়ার পরে পেন্সিল দিয়ে আবার এখানে বসিয়ে এখানে কাটবে, আবার এখানে বসিয়ে এরকম কাটবে, ঠিক আছে? ওই একই মাপ নিয়ে, কিন্তু মাপ চেঞ্জ করবে না, একই মাপ নিয়ে কাটবে, কেটে এখানে জুড়িয়ে দেবে, ঠিক আছে? জুড়ে গেল। এবার নাম দেবে এ বি সি। হ্যাঁ, তুমি লিখবে যে এ বি বি সি তিনটে বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, সুতরাং এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। বুঝলে?
লিখতে হবে কিন্তু এভাবে, হ্যাঁ, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তারপরে দেখো, একটি আয়তঘনাকার বস্তুর কটি তল? আমরা দেখেছি ইট, ইট তো আয়তঘনাকার, ইটের কটা তল? ইটের ছটা তল। কটা তল? ছটা তল। এরকম ধরো ইট যদি হয়, ঠিক আছে, এরকম ইট হয়, এর কটা তল? তোমরা আমি কিন্তু আগের ক্লাসগুলোতে অনেক ছবি দিয়ে পিকচার দিয়ে দেখেছি। দিয়ে মনে করো এই একটা, মনে করো এই দেখতে পাচ্ছ এটা, এই তল কটা? এটা আয়তঘন, 1 2 3 4 5 6, কটা তলের? ছটা তল, হ্যাঁ। তাহলে আয়তঘনাকার বস্তুর কটা তল? ছটা তল। তলগুলো সমতল না বক্রতল? অবশ্যই তলগুলো সমতল। একটি বর্গাকার মাঠের পরিসীমা 48 মিটার, মাঠটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা কি জানি বর্গাকার মাঠ মানে কি? 4টে বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এই যে বর্গাকার মাঠ যদি হয়, এই বর্গাকার মাঠের পরিসীমা কি? পরিসীমার সূত্র হচ্ছে কি? পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, তাই না? তাহলে 4টে বাহু সমান, তো এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তাহলে 4 গুণ বাহু সমান সমান 48 মিটার, তাই না? আমার কি বলেছে এখানে? 4 গুণ বাহু বলেছে না? 4 গুণ বাহু মানে 48 মিটার। তাহলে একটি বাহু কত হবে? একটি বাহু 48কে 4 দিয়ে ভাগ করে দেবো, কত হবে? 12 সেন্টিমিটার বা মিটার, যা যা থাক না কেন, বা 12 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তারপরে দেখো, দুটি সরলরেখার ছেদবিন্দু কটি? তাহলে দুটি সরলরেখা সবসময় একটি বিন্দুতেই ছেদ করে। আমি আগের ক্লাসগুলোতে অনেক করে দিয়েছি, বলে দিয়েছি, ঠিক আছে। দুটি সরলরেখা সবসময় একটি বিন্দুতেই ছেদ করে। তাহলে আজকে আমরা 2019 সালের প্রশ্নটি সমাধান করলাম। তোমরা 19 সালটি দেখার আগে 2022, 23 সাল এবং 24 সালের প্রশ্নটা সম্পূর্ণ দেখবে। তাহলে বৃত্তি পরীক্ষায় কী ধরনের অঙ্ক আসে তোমরা তার একটা ধারণা করতে পারবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।